তো এরকম ভাবে প্রয়োগটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ আমার যজমান আমার কাছে এসছে রেজাল্টের জন্য, সে অর্থ ব্যয় করছে। কারণ আমি যে পদ্ধতিতে ক্রিয়া করি তাতে অর্থ ব্যয় হয়, বিনা পয়সায় কিচ্ছু হবে না ভাই। আর অল্প পয়সারও কিছু নেই। অনেকে ভেবে যায় হাত পা ধরে যেভাবে হোক বিনা পয়সায় করবো, আর নাহলে অল্প পয়সায় করবো। তোমার বিধিতে লিখে দিয়েছে তোমার এই দুর্ভাগ্য, সেটাকে খণ্ডাতে হচ্ছে, হবে। সেটাকে খণ্ডাতে চাইছো, তোমাকে খণ্ডাতে গিয়ে আমি পাপটা নেব। আমি কেন নেবো ভাই? এক্স্যাক্টলি। আমি এই পাপটা কেন নেব? প্রথম, ভারসাম্য নষ্ট কেন করতে যাব? ভারসাম্যটা তো নষ্ট হবে, তাহলে সেটাকে আমি নষ্ট করব কেন? সত্যটা ভয়ঙ্কর। 80 to 90% মানুষের কম বেশি রেজাল্ট বেরোতে শুরু করে দেয়। এর জন্য যখন কেউ খোঁজ নেয় তাকে আমি বলি, বাবা এই ফেসবুকে খোঁজ নিতে হবে না, অমাবস্যার দিন আমার বাড়ির ঠিকানা দেওয়া থাকে, চলে আয়, কোনো কাজ করাতে হবে না, এসে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস কর কি রেজাল্ট পাচ্ছেন আপনি, কারণ তারা কাজ করাচ্ছে, বাকি লোক কেউ কাজ করাচ্ছে না। এখন তো আমরা বেশিরভাগ অমাবস্যাতে আমরা লাইভও করি, লাইভেও মানুষে দেখতে পাই যে কত কত মানুষ এসে, আমি তো বাইটও দিয়েছি বা বাইটও নিয়েছি লাইভে, যে কোথা থেকে মানুষ কি রেজাল্ট পাচ্ছে সেটাও বলছে। আসাম থেকে এখানে দৌড়ে আসছে ভাই, সে নিজে বলছে আমি বাইট দেবো, সে আমাকে নিজে বলছে আমি বাইট দেবো দিদি ভাই। তো সেই ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের শক্তির প্রয়োগ এতটাই যে অন্য তন্ত্রের তুলনায় সে অনেক বেশি সাফল্য দেয়। চার্জ করার জন্য। কেন চার্জ করার দরকার? তো ড্রেন হয়ে যাবে তো ব্যাটারি, ব্যাটারি ড্রেন হয়ে যাবে। সেরকম কবজও ড্রেন হয়ে যায় যদি মন্ত্র জপ না করা হয়। আচ্ছা, মন্ত্র জপের মধ্যে কি আছে? চার্জিং, মনের উদ্দেশ্যটা আছে। সেই উদ্দেশ্যটা কি বলেছিলাম? কবচকে কি কবচকে উদ্দেশ্যটা দিতে হয় এবং কন্টিনিউ সেটাকেও সেই উদ্দেশ্যকে পৌঁছানোর জন্য চার্জ করে যেতে হয়। এই মন্ত্র জপও দরকার। এই যে মন্ত্র জপ দরকার কেন? তো এটা হচ্ছে 2 নম্বর দরকার। আচ্ছা, যে কবচ কিন্তু ততদিনই জীবিত থাকবে যতদিন তোমার মন্ত্র জপ চলবে। কবচকেও খাবার দিতে হয়, কবচকেও স্নান করাতে হয়, শুদ্ধ করতে হয়, স্নান করাতে হয়, শোধন করতে হয় যেটাকে বলা হয়। তো সেই ক্ষেত্রে কবচ, তাদের কবচ আর আমার কবচের তফাৎ এটাই। তার কারণ আমার অতগুলো ক্রিয়া, অতগুলো জিনিস, অত রকমের জিনিস, যজ্ঞের ভস্ম, এগুলো সবকিছু যায় আমার কবচের মধ্যে। যেরকম আমার যজমানের প্রয়োজন সেই অনুসারে তার কবচ যায়, সেই অনুসারে কবচ সে ধারণ করবে। ধারণের আলাদা বিধি আছে। যে কোনো সময় তো লোক ধারণ করে নেয় কবচ, কোনো কাজ করবে না। মানে কবচ ধারণ করারও একটা সময় তিথি আছে 100%। আচ্ছা, মালা জপেরও যেরকম মন্ত্র জপ, মন্ত্র জপের দিক আছে, কোন মন্ত্র কোন দিকে জপ করব। আচ্ছা, মন্ত্র জপ করারও দিক থাকবে, মানে সেটা যে কোনো মন্ত্র নাকি তন্ত্রযুক্ত মন্ত্র? ধরে নাও তুমি বশীকরণের জপ করছো, তাহলে তোমাকে উত্তর দিকে জপ করতে হবে। তুমি বিদ্বেষণের জপ করছো, তোমাকে উত্তর দিকে মুখ করে বসে করলে হবে? আচ্ছা, তোমাকে অগ্নিকোণে মুখ করে বসে করতে হবে। আচ্ছা, তুমি ধনদার জপ করছো, উত্তর বা পূর্ব দিকে মুখ করে করে করতে হবে। তুমি ইউনিভার্সকে তোমার উইশ জানাচ্ছ, তুমি পশ্চিম দিকে মুখ করে করবে। আচ্ছা, তো তোমাকে এটা বুঝতে হবে যে আমি কোন মন্ত্র জপ করব কোন দিকে। সেরকম মন্ত্র জপেরও সময় আছে, কোন সময় আমি কোন মন্ত্র অর্থাৎ কোন ক্রিয়ার মন্ত্র জপ করব, রাত দিন এরকম ব্যাপার। হ্যাঁ, ঠিক সেই রকমই দুপুরে বিদ্বেষণের মন্ত্র তো ভোরে বশীকরণের মন্ত্র, আচ্ছা, সন্ধ্যাতে ধনদার মন্ত্র, রাত্রিতে পূর্তির মন্ত্র। আচ্ছা, সেই রকমই কবচও নির্দিষ্ট সময়ে ধারণ করতে হবে। তোমাকে দিয়ে দিল, অনেক জায়গায় আমি দেখেছি, অনেকের মুখে শুনেছি
যে পড়িয়ে দিয়েছে কবচ। আরে কবচ পড়িয়ে দিলে মামার বাড়ি নাকি কবচ পড়িয়ে দিয়েছে? সেটাই। আমার কাছে অনেকেই বলে মহারাজ আপনি পড়িয়ে দিন, তার এটা উইশ মহারাজ পড়িয়ে দিলে আমার বেশি ভালো হবে, কিন্তু সম্পূর্ণটা ভণ্ডামি হবে আমি যদি পড়িয়ে দিই। একটা তিথি নক্ষত্র তো কিছু তো একটা থাকবে। নিজের জন্মবার ছাড়া ধারণ করতে হয় প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ প্রাক্কাল। মানে ভোর ব্রহ্ম 4টে মুহূর্তে। থেকে 5টা। ব্রহ্ম মুহূর্ত 4টে থেকে 6টা, 6:30 এটা ব্রহ্ম মুহূর্তের মধ্যে চলে। হুম তো এই প্রাক্কাল, হুম এই প্রাক্কালে তোমাকে স্নান করে হুম 2 থেকে 3 রকমের ধারণ হয়, হুম তার মধ্যে স্নান করে ধোয়া জামা কাপড় পরে বা সিক্ত বস্ত্রে, ভেজা বস্ত্র। হ্যাঁ, হুম, পূর্ব দিকে মুখ করে আচ্ছা সেই কবচ তোমায় ধারণ করতে হবে আচ্ছা। নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলে। তখনও বলতে তো হবে। বলতে হবে না কবচকে যে আমি তোমাকে এটা ধারণ করছি আমার এই ইচ্ছে পূরণের জন্য, আমার এই ইচ্ছেটা যেন পূরণ হয়। এবং সূর্য তখন, উঠবে, উদয় এই হবে। সূর্যটা যদি অস্তে থাকে তখন করলে কি হবে? তখন তো পাওয়ার চলে যাবে, হাউ, যে এনার্জি যেরকম চলে ইচ্ছা যাবে, পড়ে ফেলে। এনার্জি চলে যাবে। আজকের অনুষ্ঠান থেকে কতজন বুঝতে পারবে তার কবচটা সে নিজের জীবনে ভুল পড়েছে, আর কতজন তান্ত্রিক সে বুঝতে পারবে তার যজমানকে কতটা আমি ভুল পড়িয়েছি। তো কবচ পড়ারও সময় আছে, নিয়ম আছে। কবচকেও স্নান করে জল পান করার নিয়ম আছে, হ্যাঁ, ওরকে স্নান করিয়ে 3 বার করে জল পান 3 বার করে করতে জল হয়, পান করতে হয়। আছে। তো তোমাকে সেই নিয়ম অনুসারে সব করতে হবে বাবা। কবচেরও কার বর্ণ আলাদা থাকে, তো সেটা কোনটার কি হবে সেটা নির্ভর করবে একজন লাল, উপযুক্ত হলুদ, কালো, উপযুক্ত তান্ত্রিক। সাদা। লাল, হলুদ, কালো, সাদা এরকম কিছু ব্যাপার থাকে। একজন উপযুক্ত তান্ত্রিক, তাই ওদের কবচ আর আমার কবচে ভাই তফাৎ আছে। আর এই তফাৎগুলো এই তফাৎ আছে, এই তফাৎগুলো কবচের খোল নিয়ে কিছু যায় আসে না। সে সোনার খোলে দিল আর আমি তামার খোলে দিলাম, তার থেকে অনেক বেশি কাজ করবে। নিয়ম, কবচ বানানোর নিয়ম আছে। কবচ এমনি এমনি বানিয়ে কবচ দিলে হয় না। মহারাজ একটা কবচ দিয়ে দিন, কাজ করতে হবে না। কাজ না করলে কবচ হয় না। কাজ ক্রিয়া দিয়ে হবে সুসম্পন্ন, যে ক্রিয়া পূর্ণ মাত্রায় সুসম্পন্ন হলো তারপর গিয়ে তার কবচ আসে, তবে সেই কবচ কাজ করবে। এবং সেই কবচে আবার মন্ত্র জপ, সিঞ্চন, অভিসিঞ্চন, তর্পণ, মার্জন এগুলোর গল্প আছে, মানে একটা পদ্ধতি আছে বিভিন্ন, সেইগুলো যাবে, তারপর গিয়ে সেটা হবে। আচ্ছা মহারাজ, আহ এটা প্রশ্নটা হয়তো একটু অন্যরকম। আপনি তো তান্ত্রিক, তো একটা তান্ত্রিকের আপনার কাছে যজমান যারাই আসে না কেন আপনাকে বিশ্বাস করে আসে, তো সেক্ষেত্রে একটা তান্ত্রিকের যজমানের প্রতি কর্তব্য কি থাকে, মানে কি কর্তব্য থাকে তার? এবার সেটা হচ্ছে যদি আন্তরিক হয় চিটিংবাজি, হুম যদি সে আন্তরিক হয় তাহলে সে চিটিংবাজি, হুম এটা কর্তব্য তার। হুম যেটা তোমরা অনলাইনে দেখেছো, হুম টাকা দিয়ে যান যোগ্যে বসতে হবে না দেখেছো, আমি অমুক জায়গার থেকে করে নিয়ে আসবো, আপনার যেতে হবে না, শুনবে, এটা হচ্ছে তাদের কর্তব্য। আন্তরিক কিছু আছে চিটিংবাজি। আর যারা তান্ত্রিক আছে তারা যজমানকে বলবে আপনাকে কাজে বসতেই হবে, না বসলে ভাই কাজ করাবো না, তো আপনাকে এখানে আসতে হবে, না হলে কাজ করব না। যতক্ষণ না রেজাল্ট বেরোবে ততক্ষণ অব্দি এই কাজ চলতে থাকবে, প্রত্যেকটা কাজে আপনাকে আসতে হবে। আর সব থেকে মজার বিষয়, হুম রিপোর্ট জমা নেয় না হুম আজকের দুনিয়ায়। হুম মজার বিষয়, এই আন্তরিক মালগুলো হুম কোনো রিপোর্ট জমা নেয় না, যে আপনি রিপোর্ট জমা করুন কি রেজাল্ট। ফোন করলেই ফোন নট রিচেবল, ফোন করলে ব্ল্যাক লিস্টে, ফোন কাজ করলে হয়ে যাওয়ার পর। না, হ্যাঁ পয়সা নিয়ে নিলাম ব্যাস কবজ দিয়ে দিল, 6 মাস মধ্যে আপনার ঠিক হয়ে যাবে। এই 6 মাসের মধ্যে 21 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, তারপরেই আপনি ড্রেন পার করেছেন, আপনি কালো রং ধরে নিয়েছেন, আপনি টক খেয়েছেন, ঝাল খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, ঠিক আছে। উদ্গট উদ্গট তাদের নিয়ম থাকে, খেতে বসে কথা বলতে পারবেন না, খেতে বসে নড়তে পারবেন না, আসন নিয়েই বসতে হবে, যেখানেই বসবেন আসন নিয়ে বসতে হবে। অফিসে যাবে কি আসন নিয়ে যাবে? আরে ভুলবেই তুমি, তোমাকে উদ্গট কালো ধরবেন না। আর চুলটা ধরে নিয়েছেন, কালো ধরা হয়ে গেছে, ব্যাস আপনার কাজ নষ্ট।
জল পার করো, জল ডিঙোবেন না। আলা তোর বাড়ির সামনে তো ড্রেন থাকবে কোনো না কোনো, ডিঙিয়েছে নোটে নষ্ট হয়ে গেছে। টক খাবেন না, কোনো না কোনো জায়গায় তুমি এমনি টক মানে তো প্লেন টক খাচ্ছ না, ওই কোথাও টমেটো দিয়ে দিয়েছে, কোথাও চাটনি দিয়ে দিয়েছে, কিছু না কিছু, ব্যাস নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে এই আন্তরিকদের। আবার যদি আমরা তান্ত্রিকের যাই, তাহলে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ অব্দি তার দায়িত্ব এই রেজাল্টটা বার করে দেওয়া, প্রত্যেকটা কাজে তাকে আসতে বলা, যজমান নিজে বসবেন, কাজগুলো নিজে থেকে উপস্থিত থাকবেন, নিজের হাতে করবেন। বহু কাজ আছে যেখানে তান্ত্রিকের কোনো কাজ নেই, যজমানের নিজের কাজ। যেরকম পিশাচ আহার ক্রিয়া হয়, ঐশাচিক আহার ক্রিয়াতে যজমানের আঙুল থেকে রক্ত দিয়ে কঙ্কালের মাথায় দেওয়া হয়। দেখেছি এখানে আপনার প্যান্টাগন বানানো থাকে, প্যান্টাগনে আছে, সব জায়গায় আছে। তো এইখানে যখন সে রক্ত দেবে, সেখানে আর কেউ থাকবে না, দ্বিতীয় ব্যক্তি কেউ থাকবে না। তৃতীয় ব্যক্তি বলি তার কারণ হচ্ছে সে আর সে থাকে, তাই তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না, ও আর সে থাকবে। সে তো একাই বসে থাকে পেন্টাগনের মধ্যে, ওই অন্ধকারের মধ্যে সে একা থাকবে এবং সে তার নিজের উইশটুকু বলতে থাকবে, কোথাও না কোথাও তার সঙ্গে তার কানেক্ট হবে। এখানে তান্ত্রিকেরই কাজ হচ্ছে এইটা, যে তাকে সেই রাস্তাগুলো তৈরি করে 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 নিয়ে যাওয়া সাফল্যের অবধি। যেন বহু মানুষের অনেক রকম গল্প হতে পারে। আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কন্টিনিউ যদি কোনো কাজ রাখা যায় তাহলে তার রেজাল্ট বেরোতে বাধ্য, যত কঠিন কাজই হোক। কিন্তু নিয়ম মাফিক, নিয়ম অনুসারে চলতে হবে। নিয়ম মাফিক, নিয়ম অনুসারে যদি তুমি না চলো, তাহলে তুমি রেজাল্ট পাবে এটা আশা করো না। কাজগুলোতে বসতে হবে, মন্ত্রগুলো জপ করতে হবে, কবচ তোমায় ধারণ করতে হবে, প্রয়োগ তোমায় করতে হবে, এবং পুনরায় আবার কাজ, অর্থাৎ কবচ ধারণের পর পুনরায় আবার কাজ কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে হবে টিল রেজাল্ট অবধি। সেই জন্যই তান্ত্রিকের কর্তব্য তার কাছে আসা যজমানকে তার পুরো রেজাল্টটা তুলে দেওয়া। যতক্ষণ না যজমান, বহু তান্ত্রিককে আমি শুনেছি, আমার ক্লায়েন্টরা এসে জানিয়েছে উনি বলেছে হয়ে গেছে, কি করব, উনি বলছে আপনি মিথ্যে বলছেন। যতক্ষণ যজমান নিজে না বলবে যে আমি রেজাল্ট পেয়েছি, ততক্ষণ অব্দি সে রেজাল্ট হয়নি। তাই আমার নিয়ম, যেরকম আমি নিয়ম, কবচ ধারণ করার 10 দিন পর থেকে প্রত্যেক 10 দিন অন্তর রিপোর্ট জমা করতে হবে, ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টকে। এবার ওনার মনে প্রশ্ন হতেই পারে যে আমি এতগুলো রিপোর্ট জমা করছি, মহারাজের কাছে যাচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট ধরছে, মহারাজ তো ধরছেন না। তাই প্রত্যেক অমাবস্যা লিখিত আমাকে জমা করবে, আমাকেই জমা করবে যখন যজ্ঞে আসবে, যে তার রেজাল্ট কত পার্সেন্টেজ বেরিয়েছে। বেরোলেও লিখবে, না বেরোলেও লিখবে। যেদিন তার রেজাল্ট বেরিয়ে যায় সেদিন সে লিখিত জমা করে যায় আমার রেজাল্ট বেরিয়ে গেছে। এবার যেহেতু অনেকে জানে না, অনেকে ঢপ ঢুপ মেরে দেয়, আমার যারা ক্লায়েন্ট তারা জানে এটাই নিয়ম, আর এটা এইভাবেই চলে, আর রেজাল্ট 100% বেরোয়। গুণে তুমি গুনে গুনে বলা যাবে যে কটা মানুষের রেজাল্ট আটকে আছে, গুনে আঙ্গুলে গুনে। আমার এত হাজার হাজার ক্লায়েন্টের মধ্যে তুমি গুনে গুনে বলতে পারবে যে এই কটা মানুষের, আঙ্গুলে গুনে, করে গুনতে হবে না, আঙ্গুলে গুনে বলতে পারবে যে এই কটা মানুষের এখনো রেজাল্ট আটকে আছে, বেরোয়নি। বাকি প্রত্যেকটা ক্লায়েন্ট কিছু না কিছু পজিটিভ তোমাকে লিখে দেবেই, বলবেই হ্যাঁ বেরিয়েছে, আমার এত পার্সেন্টেজ বেরিয়েছে, আমার এত পার্সেন্টেজ হয়েছে, আমি এতটা বুঝেছি, এতটা আমি ভালো বুঝছি। কাজ তার রানিং চলছে, কবচ কিন্তু ধারণ করেনি, সে তখন বলবে আমি এতটা বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কাজ করার জন্য যে অনেক রকম শুনেছি, নানা ক্রিয়া করতে হয়, অনেকগুলো ক্রিয়া করতে হয়, সেই সব ক্রিয়াতেই কি মানে যাই ক্রিয়া হয় সেই সব ক্রিয়াগুলো কি কি, মানে কিরকম ধরনের ক্রিয়া? 19টা ক্রিয়া, হ্যাঁ সে মুখস্থ বলতে হবে। খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরিক যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যার যজ্ঞ, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্য নাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, ব্রহ্মহার ক্রিয়া, বেতালাহার ক্রিয়া, শমশানাহার ক্রিয়া, যজ্ঞের সব ষষ্ঠ পেশাচার ক্রিয়া। এটা আপনি যখন ক্লায়েন্টকে লেখেন না, মানে সাথে আমি যদি বাইরে কোনোদিন শুনি, কি 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 বলা হচ্ছে, এটা কি মুখস্থ হয়ে গেছে? বলতে বলতে তো রোজ যখন 10 জন 15 জনকে বলছি,
তখন তো এটা বয়ে গেছে না, যে টিক মারতে পারতে, খণ্ডন ক্রিয়া, খণ্ডন। সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরিক যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যা ক্রিয়া, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, ব্রহ্মাহার ক্রিয়া, বেতালাহার ক্রিয়া, শ্মশানাহার ক্রিয়া, ষষ্ঠ পিশাচাহার ক্রিয়া, যক্ষিণী ক্রিয়া সমেত, অর্থাৎ যক্ষিণী ক্রিয়া সমেত 6টি পৈশাচিক আহার ক্রিয়া। এই ক্রিয়াগুলো সুসম্পন্ন হলে, অর্থাৎ কমপ্লিট হলে, কবজ মন্ত্র জপ যাবে। কবজ মন্ত্র জপের পর প্রত্যেক 10 দিন অন্তর ফোন করে আমাদের অ্যাসিস্ট্যান্টকে রিপোর্ট জমা করবে, আর প্রত্যেক অমাবস্যায় আমাকে রিপোর্ট জমা করবে কি রেজাল্ট বেরোলো। কবজ ধারণ করার পর বিশেষ যোগ্য, অমাবস্যার যোগ্য, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া এবং শ্মশানাহার ক্রিয়া কন্টিনিউ চলবে, ওগুলো কন্টিনিউ চলবে যতক্ষণ না রেজাল্ট যতক্ষণ বেরোচ্ছে। না রেজাল্ট বেরোচ্ছে। Result যেদিন বেরোচ্ছে। তুমি লিখিত জমা করবে রেজাল্ট পেয়ে গেছো, সেদিন আমার কাজ, অর্থাৎ ফাইল বন্ধ। এটা মুখস্থ আমাকে বলতে হয় রোজ আমার ক্লায়েন্টদেরকে। আচ্ছা, এই ক্রিয়াগুলোতে কি মানে যজমানকে আসতেই হয়, ক্লায়েন্টকে একদম আসতেই হয়? একদম। মানে কোনো ক্রিয়া যদি মিস সেই জন্য করে? বাইরের লোকেদের, ক্লায়েন্টের যারা আসে না তাদের কাজ ধরি না। আচ্ছা, সে আমেরিকা থেকে লোক এখানে আসে, না মানে ধরুন 16খানা ক্রিয়া, 19খানা ক্রিয়া, এবং 19খানা ক্রিয়াতে যদি কেউ কর্ম জীবনে ব্যস্ত, সেক্ষেত্রে কোনো কারণে আসতে পারলো না, পরের তিথিতে যা আসবে। পরের তিথিতে আসবে, কিন্তু আসতে হবেই, মানে প্রেজেন্ট থাকতেই হবে। এবার তুমি আসতে পারলে না, তোমার হুম। ব্যতিক্রমী তোমার বাড়ির কেউ থাকবে, হুম। কিন্তু তাকে থাকতে হবে। সে হুম। যদি না থাকে তাহলে আমি সেই ক্রিয়া করব না, বা তার বাড়ির কেউ যদি না থাকে, হুম। সে এমনি, তাহলে তো আমি অনলাইনেই কাজ ধরতে পারতাম। হ্যাঁ, সেটাই। আমার কাছে আজকে অনলাইনের কাজ লাইন দিয়ে বসে আছে। ফেসবুকে ভালো করে, আমার ফেসবুকে যেটা অশোক মহারাজের আছে, হুম। সেই ফেসবুকে অনলাইনে কাজ লাট মেরে পড়ে আছে। আর পরিষ্কার সবাইকে বলা হয় অনলাইনে কোনো রকম ব্যবস্থা আমাদের নেই, অনলাইনে পেমেন্ট নেওয়া নেই, অনলাইনে কোনো রকম প্রেডিকশন নেই, অনলাইনে কোনো রকম কাজ নেই, সব কিছু অনলাইন থেকে বাইরে আছে। কথা বলতে হলে একটু কথা বলবো, আমি তো স্পেনে থাকি, আমি তো জাপানে থাকি, আমি তো আবুধাবিতে থাকি, আমি তো সৌদিতে থাকি, লাভ আমার নেই তো, কিচ্ছু আসতে করার পারবেন। নেই। হ্যাঁ, কিচ্ছু করার নেই, তোমাকে আসতে হবে। তন্ত্র এভাবে হয় না, তন্ত্রে যজমানকে বসতে হবে, আমাকে ওর গল্পটা পুরো শুনতে হবে, আমার ওর ভাইব্রেশনটা দরকার হবে, সে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে আমাকে দেখার দরকার হবে, তারপর গিয়ে আমি তার সেই জিনিস করব। সেটাই, সে তো অবশ্যই। না হলে কোনোভাবেই তুমি ওভাবে পারো না, এক্স্যাক্টলি। কোনোভাবেই হতে পারে না। অনলাইনের কাজ তো করেই ফেলতে পারতাম, তাহলে তো প্রচুর ঠকবাজির দুনিয়া। আর সেই কারণেই কিন্তু আরেকটা জিনিস হয়, যেটা আমি বারবার বলি, অশোক মহারাজের যেখানে যাই দেখবে, যদি জেনে নাও যে অনলাইন বলেছে তিনি, তাহলে ভেবে রাখো সেটা অশোক মহারাজ নয়। কারণ অনেক ফেক প্রোফাইল তো আপনার নামে বেরিয়েছে। অনেক ফেক প্রোফাইল আছে, সেই ফেক প্রোফাইলে আমার ভিডিও দেখো, যা ইচ্ছা করো, অনলাইনে কোনো কাজ আমি করি না। তাই অনলাইনে কেউ টাকা পাঠাতে বললে, অনলাইনে কোনো কাজের কথা বললে, তার দায়িত্ব। জেনে রাখো ওটা অশোক মহারাজের প্রোফাইল নয়। কেউ যদি বলে যে আমি অশোক মহারাজ কথা বলছি, তাহলে জেনে রাখবে ওটা আমার প্রোফাইল নয়। তার কারণ আমি ফোনে কারুর সাথে কথা বলি না। আমার যজমানরা এসে বসে থেকে তার বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলে, আমি সেখানেও বলি না। তার কারণ ভাইব্রেশনটা হয় না, আমি যার থেকে যা শুনবো তার ভাইব্রেশনটা দরকার, সেই ভাইব্রেশন পাওয়া যায় না। তাই অনলাইনে আমি কারুর কোনো কিছু করি না, তাই অনলাইনে কোনো জায়গা নেই। আচ্ছা মহারাজ, মন্ত্র জপের কি কোনো নিয়ম আছে? মন্ত্র জপের বিধি নিয়ম তো আছে, কিরকম? যেটা এর আগেও বললাম। বিদ্বেষণের জন্য যদি এইভাবে জপ করা যায় তাহলে খুব ভালো। এইভাবে বলতে? মালা এইখানে হুম। এইভাবে, আচ্ছা, খুব ভালো। এইভাবে মালা করা যায়? করা যায়, করা যায়, করা যায়। আচ্ছা। ঠিক আছে। হুম। ইচ্ছে পূরণ পূর্তি লাভের জন্য এইভাবে করলে খুব ভালো। এইভাবে? বশীকরণের জন্য এইভাবে বা এইভাবে করলে খুব ভালো। কিন্তু একটাই জানি এইভাবে করতে। না, এইভাবে তো করেই না। এইভাবে? হ্যাঁ, এইভাবে বা এইভাবে একটাই জানি। এইভাবে করলেও খুব ভালো, বা এইভাবে করলেও খুব ভালো। আচ্ছা, তাহলে মন্ত্র জপের অবশ্যই নিয়ম আছে মালা এইটা ফেরানোর সাথে। কিসের জন্য?
এটা কিসের জন্য বললেন? এটাতে তুমি হচ্ছে বশীকরণের জন্য করতে পারো। কিন্তু আমি সবকিছু এটাতেই করি। হ্যাঁ, করতে পারো, অসুবিধা নেই। মন্ত্রের বিভিন্ন রকম নিয়ম আছে। এবার মন্ত্র নিয়ম, প্রথম যেদিন তুমি মন্ত্র জপ প্রথম শুরু করবে হুম, সেদিন তোমাকে জানান দিতে হবে যে আমি শুরু করব। আমি কে। হ্যাঁ, সংকল্প করতে হবে। সংকল্প বিনা কর্মহীনা। হুম, এই মন্ত্র জপের আগে তুমি কোন মন্ত্র জপ করছো হুম, আর কেন করছো হুম, সেটা তোমাকে করতে হবে। আমার বাবা থাকলে আরো কঠোর নিয়ম থাকতো, আমি ওই আর কঠোর নিয়ম আমাদের ক্লায়েন্টদের জন্য, নাহলে বাবা ওই জল চৌকি পাতাবে, ওর কানে ঘট বসাবে, ওই ঘটে রোজ ওই জল থাকবে, তাই দিয়ে আচমন করবে আর তাই দিয়ে মন্ত্র জপ করবে, এসব বাবা তৈরি করতো। মানে বাবা আরো কঠোর ভাবে চলতেন। আমি ওইটাকে মোটামুটি ভাবে রিডিউস করেছি। যাতে কিন্তু করতে পারে ক্লায়েন্টরা, মানে করতে পারে, আজকাল হ্যাঁ। তো সব আর বাবা ফার্স্ট তো লাইফ। আগের দুনিয়ার, তাই তার কাছে নিয়ম বড় কঠিন। তুমি বুঝবে না যে বাবার একটা সময় সাধনাতে নুন দিয়ে রুটি খেতে হবে, নুন দিয়ে রুটি খেতেন তিনি। শুনতে খুব ইজি লাগছে, খেয়ে দেখো, খেতে পারবে না। চিনি রুটি দিয়ে আর তাও নুন খাওয়া যায়, নুন দিয়ে কি করে রুটি খাওয়া যায়? সাধনায় ছিল, রুটি আর নুন বাবা খেয়েছেন আমার দেখা। তো কঠোর ভাবে তিনি থাকতেন। ঠিক সেই রকমই মন্ত্রের সঙ্গে দিকের ব্যাপার আছে। হুম, নিয়মের মধ্যে দিকের ব্যাপার, যেটা আগেও বললাম, উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক। মন্ত্রের সঙ্গে বিভিন্ন রকম আসনের ব্যাপার, বসার আসন, অর্থাৎ আমি সুখাসনে বসবো, না আমি পদ্মাসনে বসবো, না আমি ভুজাঙ্গ আসনে বসবো, হুম, কোন আসনে বসবো, সব নাকি আলাদা আলাদা বীরাসনে আসন বসবো, থাকে। হুম। কোন আসনে বসে এই জব তো সবাই জব। বেশি পদ্মাসনেই করে। সুখাসনও চলে, সুখাসনটা কিরকম? প্লেন যেটা আমরা এমনি এমনি বসি, বসি সেটা, আচ্ছা। সুখাসনেই বেশি বসে। পদ্মাসন তো 99% বসে না। বসে না, লাগবে পায়ে, অনেক হুম। অতক্ষণ বসে থাকা যাবে না। হ্যাঁ। এবার অনেক সংখ্যক ব্যাপার থাকে। তো এই যে মন্ত্র জপের নিয়ম অনেকগুলো, সেই নিয়মগুলো আমরাই বলে দিই এটা কোনটা কিভাবে করবে, হুম। সেইভাবেই সেটা সে পালন করে। আচ্ছা, কবচ ধারণ করার পরেও কি, মানে ধরুন কবচ ধারণ করে নিয়েছে যজমান, তারপরেও কি ক্রিয়াগুলো কন্টিনিউ করতে হয়? একদম। মানে যতক্ষণ না রেজাল্ট। যদি সঠিক তান্ত্রিকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাহলে করতে হয়। আচ্ছা। সে একটা টিচার, হুম, তোমাকে গাইড করে তোমাকে রেজাল্ট বার করাবে, হুম, তাহলে সে তো করাবে। যেরকম কি হুম। বলেছি, কি ছিল, খণ্ডন ক্রিয়া, খণ্ডন সংকল্প ক্রিয়া, যজ্ঞ, সংকল্প। চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরিক যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যার যজ্ঞ, উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনা, সৌভাগ্যবেদী, ব্রহ্মাহার, শমশানাহার, ষষ্ঠ পিশাচাহার ক্রিয়া, দক্ষিণী ক্রিয়া সমেত। তারপর কবজ মন্ত্র জপ। কবজ মন্ত্র জপের পর প্রত্যেক মাসে প্রত্যেক বিশেষ যজ্ঞ, অমাবস্যায়। অমাবস্যার অমাবস্যা যজ্ঞ, যোগ। উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া আর শমশানাহার ক্রিয়া, এইগুলো চলবে। তার মানে কি, কবচ ধারণ করার পর এই ক্রিয়াগুলো কন্টিনিউ চলবে। কতদিন? যতদিন না তুমি তুমি লিখে দিচ্ছ আমি রেজাল্ট পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছে মহারাজ। রেজাল্ট পাচ্ছি হুম। সেটা নয়, কিন্তু রেজাল্ট পেয়ে গেছি, আমার যেটা দরকার ছিল আমি পুরো পেয়ে গেছি, আমি বন্ধ করলাম, লিখিত দিতে হয়। তাই কবচ ধারণের পর এই কাজগুলো করার প্রয়োজন হয় যাদের রেজাল্ট বেরোয় না। যাদের রেজাল্ট বেরোলো কবচে গিয়ে শেষ। এবার কবচের পর যার আকাঙ্ক্ষা পুরো মেটেনি, অর্থাৎ রেজাল্ট পুরো বার হয়নি, তার কবচের পরেও তাকে কাজে বসতে কাজে হবে। বসতে হয়। আচ্ছা, মন্ত্র জপের সাথে মানে মালা, মালা আর যে আসন থাকে তার কি ব্যাপার থাকে? মানে ধরুন দেখেছি অনেক মন্ত্রের মালা আলাদা থাকে, আসন আলাদা থাকে, রং আলাদা থাকে, তো এটার ব্যাপারটা কি? মার্কেটে খুব ভালো চলছে মা বগলা, তাই মা বগলা দিয়েই বলি, কারণ বাকিগুলো হ্যাঁ। বললে অনেক গুজ্জ জিনিস বেরিয়ে যাবে। মা বগলার প্রিয় কালার হলুদ। হলুদ, তাহলে আসন হলুদ। হবে হলুদ। হলুদ বর্ণের, বস্ত্র হবে হলুদ। হলুদ বর্ণের, মালা হবে হলুদের। হলুদের। দেখো, অরিজিনালি মালা যদি বলি, অরিজিনালি মালা সেটা আমিও দিই না। হুম, তার কারণ বানাতে প্রচুর খাটনি, হুম। কারণ গোবর লাগবে। হলুদের মালায় গোবর লাগবে কেন? যে গোবর মাটিতে পড়েনি। সে তো গরুর।
এরকম করে ধরে ঘুরে বেড়াতে হবে? হ্যাঁ, ডেলা গোবর লাগবে, আচ্ছা। পাতলা ছ্যাঁচড়া গোবরে হবে না। ওরে বাবারে। মাটির পাত্রে সেই গোবরেতে সিদ্ধ করতে হবে হলুদ, ওকে। তারপর গিয়ে মালা তৈরি হবে। তাহলে এই একটা ছোট্ট কাজেতেই বুঝতে পারছো যে কত ব্যাপারটা কঠিন। হ্যাঁ, এখন সব অনলাইনে কিনে নেয় হলুদের মালা। তো চলো ওইগুলোই দেওয়া হয়, কিছু করার নেই, হ্যাঁ। নিজেদের জন্য ওই রকম মালা ব্যবহার করা হয়। এই যে সেটাই। হলুদের মালার বর্ণনা বলে দিলাম, কিভাবে হলুদের মালা তৈরি করে তার একটা পার্ট বলে দিলাম, বাকিগুলো অনেক কিছু আছে। তো এই হলুদের মালা, হলুদ রঙের বস্ত্রে, হলুদ আসনে, হলুদ কম্বলের আসনে। হলুদ কম্বলের আসন, কম্বলের আসন হলুদ হয়? হ্যাঁ হ্যাঁ হয় হয়। আচ্ছা। হলুদ কম্বলের আসনে বসে তোমাকে জপ করতে হবে। তো যেরকম যেরকম ক্রিয়া, অর্থাৎ শত্রুকে থামানোর জন্য, হুম। যদি নিধনের জন্য চলে যাই তাহলেই আসন কালো হয়ে যাবে, মালা হয়ে যাবে হাড়ের। কালো আসন হয়? হ্যাঁ, আচ্ছা। বয়রার মালা চলে আসবে, কিসের মালা? বয়রার মালা, বয়রা। হ্যাঁ। চুলের মালা, আচ্ছা। দাঁতের মালা, বিশেষ মালা, হাড়ের মালা। হাড় বলতে? হ্যাঁ, মনুষ্য অস্থি, মনুষ্য অস্থি। আচ্ছা। বিভিন্ন রকম। এগুলো তৈরি করতে হবে নিজে? এগুলো তো আর অনলাইনে পাওয়া যাবে না। হুম হুম। তো যেরকম যেরকম তোমার ক্রিয়া, সেই অনুসারে তার মন্ত্র, তো সেই অনুসারে তার মালা, তার আসন। সব আসন অর্থাৎ সব বর্ণের আসন সবকিছুর জন্য নয়। মানে সেক্ষেত্রে আপনি যে মন্ত্র দেন, সেক্ষেত্রে কিরকম ধরনের আসন বা মালার? কম্বলের আসন বেশিরভাগ জায়গায় ব্যবহার হয়। হুম। এই কম্বলের আসনে বর্ণগুলো আলাদা থাকে, কারোর লাল, কারোর হলুদ, কারো হুম। কালো, কালো কারোর তোমার হচ্ছে সাধারণভাবে যে গ্রে কালারের পাওয়া যায়। তো যেরকম যেরকম প্রয়োজন হুম। তার সেরকম সেরকম আসন দেওয়া হয়। কিছু কিছু সময় হচ্ছে তোমার এই আসনের সাথে সাথে এ, যার ওপর ক্রিয়া হচ্ছে তার ব্যবহার করা কাপড়ের ওপর কাপড়ের আসন, আবার কখনো কখনো মরার কাপড়ের আসন, হুম। এগুলো ব্যবহার করা হয়, মরার কম্বল ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয়। অনেক জায়গায় এগুলোর প্রয়োগ আছে, এই আসন প্রয়োগ আছে সেই আসনের ওপরে। এরকম, যেহেতু মানুষ তো সবাই, মানে এটা যজমানদের জন্য। এবার আমি যদি সাধকদের জন্য বলো তাহলে হচ্ছে ব্যাঙের আসন, ব্যাঙের চামড়া, মানে চামড়ার আসনে চলে আসি ব্যাঙ আমরা। তো ছোট্ট। কে বললো শুধু ব্যাঙ? দেখেছো কত বড়, এত বড় বড় ব্যাঙ দেখেছো? গাছের অত কোটরের ভিতরে থাকে, অত বড় ব্যাঙের যে চামড়া? ব্যাঙের মণি হয়। ব্যাঙেরও মনে হয়? আগে ব্যাঙেরও মণি হয়, সাপের শুধু মনে সাপের হয় না? মণি হয় এটা ভেবো না। হ্যাঁ, ও ব্যাঙ কিন্তু গাছের কোটরে থাকে। তাই? হ্যাঁ, তো এই বড় বড় ব্যাঙের আছে, ব্যাঙের চামড়ার আসন আছে, তারপরে হচ্ছে মোষের চামড়ার আসন আছে, ওটা তো হরিণের অ্যাভেলেবেল হতে চামড়া, পারে। হরিণের চামড়ার আসন আছে, বাঘের চামড়ার আসন আছে। তো এই বিভিন্ন রকম চামড়ার আসন হয়, সেই আসনগুলোর ওপরে তুমি, খচ্চরের চামড়ার আসন আছে, তো সেই চামড়ার আসনগুলো ব্যবহার করতে পারো। তারপরে হচ্ছে কুশের সেটা আসন আছে। সেটা তো আপনি বলে দেবেন যে কার কি কাজে লাগে। সাধকদের জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়, আচ্ছা। এটা এটা সাধারণভাবে যজমানদের জন্য নয়? যজমানদের জন্য হয়। আচ্ছা। যজমানদের জন্য ওই কম্বলের কম্বল আসনই আসন। ব্যবহার করা হয়, যেটা হুম। সর্ব জনসাধারণের জন্য। হুম। সেইগুলো মরার কাপড়ের ওপরের আসন আছে কিছুটা। আর কখনো কখনো যার উপরে ক্রিয়া চলছে তার, মানে যার হয়ে ক্রিয়া করছে তার না, যার উপরে পড়ছে গিয়ে ক্রিয়া, তার আসনের, মানে তার ব্যবহার করা কাপড়ের আসন, এগুলো ব্যবহার করা হয়। তো আসন যেরকম যেরকম ক্রিয়া, সেরকম সেরকম তার আসন, সেই অনুসারে তার মালা প্রয়োগের জন্য সেই মালা যায়। এবং মাথায় রাখতে হবে প্রত্যেককেই যে মন্ত্রজপ মালা মাস্ট, আচ্ছা। আসন মানে মন্ত্র জপ মালা, আহ, এবং সেগুলোকে কিন্তু করতে হয়, পুটিত করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তুমি বাজার থেকে কিনে আনলে আর উম দিয়ে বসে পড়লে হবে না। সেই আসন কাউকে দিতেও নেই, ওই আসনে? ওই আসনে কেউ বসবে না, ওই আসন তোমার? ওটা তোমার। ওই আসনে কেউ বসবে না, ওই আসনে কেউ বসলে তোমার গেল, ও নষ্ট হয়ে গেল। ওই মালায় কেউ জপ করতে পারবে না, ওই আসনে কেউ বসতে পারবে না, এটা নিয়ম। ওই বস্ত্র কেউ ধারণ করবে না, এইগুলো নিয়ম তোমাকে পালন করতে হবে। তাই কবচ ধারণের সাথে সাথে তোমাকে এইগুলো মেনটেন করতে হবে, যদি সঠিক তন্ত্র মেনে চলো আর তন্ত্রের নিয়ম অনুসারে রেজাল্ট পেতে চাও। তো
আজকে অনেকেরই ব্যাপার হচ্ছে যে ওই তন্ত্র মিথ্যে চিটিংবাজি ব্যাপার। তুমি করোনি ভাই, তুমি ফেসবুকেই বসছো, ফেসবুকেই লোক খবর নিচ্ছে, আর ফেসবুকেই তুমি তোমার গালগপ্প দিয়ে দিচ্ছ, দুটো ওয়ার্ড ইউজ করে নিচ্ছ। তুমি অশোক মহারাজের কাছে আসনি, মারক্ষিণীর দরবারে তুমি আসনি। মারক্ষিণীর দরবারে আসলে তুমি নিয়ম মাফিক চলতে। আজকে একটা যজমানের জন্য 19খানা ক্রিয়া, হুম তার মধ্যে তার যজ্ঞ আছে হুম 4-5টা ক্রিয়া, কবজের পর আবার যজ্ঞ আছে। তো এইগুলো ভাই এমনি হয় না। একটা মানুষের পিছনে হুম 19 ক্রিয়ার যে খাটনি, সে খাটনির পারিশ্রমিক, সে আমি কেন, আমার মতন যারা কাজ করবে সবাই পারিশ্রমিক নেবে ভাই। হুম। লোকের প্রশ্ন থাকে যে সারাদিন পডকাস্ট করে বেড়ান, তাহলে কাজ করেন কখন? আমরা রাত 3টের সময় পডকাস্ট করি। এখন 4টে বেজে গেছে। আমি বলছি হ্যাঁ 4টে কি 5টা বাজতে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, যখন তুমি বাড়িতে যাও তখন লোকে চা খেতে বেরোয়। আমরাও চা খেয়ে বাড়ি ঢুকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পডকাস্টের টাইম। তো মানুষ যেরকম যে যাই বলুক না কেন, নিয়ম অনুসারে চলতে হয়। নিয়ম অনুসারে করলে অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। তাতে হ্যাঁ, তোমাকে খরচ বেশি হতেই পারে, হতে স্বাভাবিক বিষয়, হতেই পারে, কিচ্ছু করার নেই। আমি এখন ফুটপাতের কাওয়া বিরিয়ানির সঙ্গে বড় হোটেলের বিরিয়ানি তুলনা করতে পারি না। যেরকম আমাদের তথাকথিত ওই ডিবাবি, দাদা বৌদি বা সিরাজ, এই যে বিভিন্ন রকম যে বিরিয়ানি হাউস আছে, যদি আমি এগুলোকে ভাবি, এগুলোর সঙ্গে যদি আমি ভাবি এই শিয়ালদা স্টেশনের বিরিয়ানি বা দমদম স্টেশনের বিরিয়ানি, আর যদি আমরা কৈখালির বিরিয়ানি ভাবি, এক হবে কি দাম? একদমই না। টেস্টটা কি এক হবে? না। ঠিক সেই রকমই। টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি কোনোটাই এক হবে না। তাই এই তন্ত্রেরও সেই কোয়ান্টিটি, কোয়ালিটি, টেস্ট এক হবে না। অন্য তন্ত্রের তুলনায় এই তন্ত্র একদম আলাদা। যে মহারাজ অনেকে শুনেছি কবজের আলাদা টাকা আর ক্রিয়ার ক্ষেত্রে আলাদা টাকা, সেটা কি? মানে কবজের আলাদা, ক্রিয়া আলাদা? হ্যাঁ, গলাটা সামনের দিক দিয়ে কাটলাম, তারপরে একটু দেখলাম মালটার বেঁচে আছে, তো একটু ঘাড়ের দিক দিয়েও কেটে দিই। মানে মানে এটা টাকা নেওয়ার পদ্ধতি। মানে এটা আলাদা হয় না তো? কিসের মানে জন্য হবে? ক্রিয়ার কবজটা কবচ একসাথে? এমনি হয় না, ক্রিয়া কমপ্লিট করলে তবে গিয়ে কবচ সুসম্পন্ন হয়। একটা ক্রিয়াদি সুসম্পন্ন হওয়ার পর একটি কবচ নির্মাণ তৈরি হয়, হুম এবং সেই কবচ নির্মাণ তৈরি হওয়ার পর হুম তারপর তার প্রাণ প্রতিষ্ঠা হয়। হুম তো পুরো ক্রিয়াটা কমপ্লিট করেই কবচ যাবে, হুম। এ তো চিটিংবাজির গল্প। তাই হয় কিন্তু প্রথমে কবজ দিয়ে দিল, তা কবজের আলাদা টাকা, এটা কবজের জন্য, এইটা ক্রিয়ার জন্য, এরকম ভাবে নিচ্ছে। হ্যাঁ, হবে তো। তো বিড়ির টুকরো দিয়ে দেবে, ইটের টুকরো দিয়ে দেবে, তো ওই তো কবজের জন্য ওটা। এবার আমাকে যদি কাটতে আগুন ফাগুন জ্বালাতে হয়, তার জন্য আলাদা। আচ্ছা। আলটিমেট একটি সমস্যা, তার সমাধানের জন্য ক্রিয়া, সেই ক্রিয়া সুসম্পন্ন হলে এই যন্ত্র কবচ একে ধারণ করুন আপনি, তার সঙ্গে এই মন্ত্র জপ করুন, আর এই পদ্ধতি অবলম্বন করুন, অর্থাৎ প্রয়োগগুলো করুন, এবং প্রত্যেকটা সময় আপনি আসবেন যতক্ষণ না আপনার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এত সাফল্য কিভাবে পাচ্ছে? মানে অন্য তন্ত্রও তো আছে, ব্ল্যাক ম্যাজিক এত তাড়াতাড়ি সাফল্য কিভাবে আসে? ওই আছে আমাদের একজনের ব্ল্যাক ম্যাজিক। সেই ব্ল্যাক ম্যাজিক নয়, এটা এটা ব্ল্যাক ম্যাজিক। অনেকের কাছে আবার বলে যে ছুমন্তর জাদুবিদ্যা। হুম। তাহলে ওকে ওই যে হাত ধোয়ার একটা ছোট্ট ওয়ার্ড পড়েই বলছে তাহলে ভাগ্য চুরি করে নিলে আমি শিল্পপতি হয়ে যাবো। আরে গাধার বাচ্চা, গাধাই মহাগাধা। তার কারণ হচ্ছে কারুর ভাগ্য চুরি করছো, তুমি শিল্পপতি হওয়ারটা চুরি করছো না। শিল্পপতির ভাগ্য তুমি চুরি করে তুমি যে ক্রিয়া করছো তার মধ্যে সাফল্য নিচ্ছ। তুমি কোনো বিদ্যার্থীর বিদ্যা চুরি করে তুমি সেই বিদ্যার্থী হয়ে যাচ্ছ না। তোমার বিদ্যায় বাধা আছে, তুমি সেটাকে সরিয়ে তুমি একজন ভালো বিদ্যার্থীর ভাগ্যকে নিচ্ছ, যে তোমার বিদ্যে বাধাটা দূর হোক, তুমি এগোতে পারো। হাতে সেটাই, দই মেখে হ্যাঁ চই একটা মেখে ব্যাপার নয়। কমেন্ট এসেছিল। হবে তো, এরকম আগাছা মাল কিছু থাকে, তারা এরকম ধরনের কমেন্ট করে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না। মানে সেটার পার্থক্যটা কি? মানে নর্মাল তন্ত্র থেকে ব্ল্যাক ম্যাজিক এত? ব্ল্যাক ম্যাজিক কেন সাফল্য দেবে না? ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রটা তোমাকে বুঝতে হবে। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে যে ক্রিয়াগুলো করা হয় সম্পূর্ণটাই প্রেতাচার, প্রেত দিয়ে? এবং সেই ব্ল্যাক ম্যাজিকটা যখন আমি
হুম, প্রয়োগ করা শুরু করি, হুম, তখন গুরুদেবের প্রয়োগে, কারণ এটা পৌরাণিক ক্রিয়া, হুম, এই যে কালা জাদুর যে প্রয়োগটা আমরা করি সেটা পৌরাণিক ক্রিয়া। আচ্ছা, যদি অশ্বমেধ যজ্ঞ দেখি হুম। তাহলে সেখানেও কালা জাদুর প্রয়োগ হয়েছে। অশ্বমেধ যজ্ঞতে? পুতুল এলো কোথা থেকে? আচ্ছা, ওই স্বর্ণসীতা। হুম, হুম, পুতুল তন্ত্র মানে যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হচ্ছে, হুম, হুম, এলো কোথা থেকে? আবার আমরা যদি নিকুম্বিলা যজ্ঞ দেখি, সেটাও পাতালপুরীর ব্ল্যাক ম্যাজিক। হুম, হুম, তো নিকুম্বিলা যজ্ঞ, তুমি একটা জিনিস ভালো করে বোঝো, নিকুম্বিলা যজ্ঞ রাম দেবতা, শ্রী রামচন্দ্র হুম, দেবতা, হুম, হনুমান হুম, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, হুম, মহাশক্তিমান। তার হুম, মানে আমার কাছে মহাশক্তিমান, আমি দেবতা, হুম, তুমি যা ইচ্ছা নিয়ে আসো আমি ভেঙে জুড়ে দেবো। আমারও মনে ভয় হচ্ছে তুমি যদি ওটা নিয়ে আসো আমি ভাঙতে পারবো না, তাই না? নিকুম্বিলা যজ্ঞাগারে হনুমানের প্রবেশ হয়েছিল তো, হুম, কুশির আঘাতে হুম। লক্ষণ মূর্ছা গেছিল। মূর্ছা গেছিল, তবেই সঞ্জীবনী বটে। এবার তুমি একটা জিনিস বোঝো, তাহলে শ্রী রামচন্দ্র প্রভু হনুমানজিরও ভীতি এলো কেন? ভীতি এসছিল বলে তোর যজ্ঞ পণ্ড করতে গেছিল, নাহলে নিকুম্বিলা যজ্ঞে মেঘনাথ যদি করে নিত, সাফল্যটা কমপ্লিট হতো, অর্থাৎ নিকুম্বিলা ক্রিয়া যদি কমপ্লিট করে ফেলতেন, ব্ল্যাক ম্যাজিকের সেই পার্টটা যদি কমপ্লিট করে নিতে পারতো, তাহলে তার মতন মহাশক্তিমানও কিন্তু হারবার জায়গায় যেতে পারতো। হুম, এটা তিনি জানতেন, এটা তার কাছে ছিল আশঙ্কা, তাই তিনি তড়ি ঘড়ি তার ওই যজ্ঞটাকে নষ্ট করতে পাঠিয়েছেন। নাহলে ওটুকু কর না, তুই করে আয়, আমি বুঝে নেবো, এই তো বলতো। একটা দাদাভাই কি হয়ে আয় না, বুঝে নিচ্ছি আমি। তার ভয় ছিল। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এইটা, যেখানে তুমি সাফল্য পাবেই যদি পাবো। সঠিকভাবে তুমি ক্রিয়া করো। আর সেই কারণেই ব্ল্যাক ম্যাজিকের সব নিয়ম অনুসারে যখন ক্রিয়া করা হয়, তখন কবচ পাওয়ার আগেই কম বেশি 80 to 90% মানুষের কম বেশি রেজাল্ট বেরোতে শুরু করে দেয়। সেই জন্য যখন কেউ খোঁজ নেয় তাকে আমি বলি, বাবা এই ফেসবুকে খোঁজ নিতে হবে না, অমাবস্যার দিন আমার বাড়ির ঠিকানা দেওয়া থাকে, হ্যাঁ, চলে আয়, কোনো কাজ করাতে হবে না, এসে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস কর কি রেজাল্ট পাচ্ছেন আপনি, কারণ তারা কাজ করাচ্ছে, exactly. বাকি লোক কেউ কাজ করাচ্ছে না রে। আর এখন তো আমরা বেশিরভাগ অমাবস্যাতে আমরা লাইভও করি, লাইভেও মানুষে দেখতে পাই যে কত কত মানুষ এসে, আমি তো বাইটও দিয়েছি বা বাইটও নিয়েছি লাইভে, যে কোথা থেকে মানুষ কি রেজাল্ট পাচ্ছে সেটাও বলছে। আসাম থেকে সেগুলো এখানে দেখো, দৌড়ে হ্যাঁ, আসছে ভাই। সে নিজে বলছে আমি বাইট দেবো, সে আমাকে নিজে বলছে আমি বাইট দেবো দিদি ভাই। তো কি সেই বলবো। ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের শক্তির প্রয়োগ এতটাই যে অন্য তন্ত্রের তুলনায় সে অনেক বেশি সাফল্য দেয় এবং অনেক ভালো সাফল্য দেয়, অনেক তাড়াতাড়ি সাফল্য দেয়। কারণ এখানে প্রত্যেকটা প্রয়োগ যাদের দ্বারা করা হয়, ব্রহ্মদৈত্যী, বেতাল, যক্ষিণী, ডামরি, হাকিনী, লাকিনী, শাকিনী, বিভিন্ন ধরনের উপদেবী, অপদেবী, অপদেবতা, এদের প্রয়োগ আছে। এদের প্রয়োগের অর্থাৎ যাদের তারা নিজের মহাশক্তি তৈরি করেছিল যখন, তখনের আমি তাদেরকে আরাধনা করি। হুম, আমি মহাদেবের সাধক, হুম, কিন্তু আমি মহাকালের সাধক। হুম, আমার আদিষ্টদেব মহাদেব, কিন্তু আদিষ্টদেব আমার মহাকালী। হুম, অর্থাৎ মহাদেবের যখন সেই রূপ এসেছিলেন, তখন আমি মহাকালের সেই সেই রূপের পূজা করি। আমি মহাদেবেরই ক্রিয়া করি, কিন্তু আমি বীরভদ্রের প্রয়োগ করি। হুম, তাহলে আমি যখন মারার জন্য বীরভদ্রের প্রয়োগ করি, আমি মারার জন্য কাটানোর জন্য মহাকালের প্রয়োগ করি, তখন দেবাদিদেব মহাদেবের সেই উগ্র রূপ তৈরি হয়। হুম, তো মহাশক্তির মহাশক্তি রূপ যখন তৈরি হয়, তখনের আমি আরাধনা করি। এটাই ব্ল্যাক ম্যাজিক। সেটাই। আচ্ছা, লক্ষ্মী যখন মহালক্ষ্মীতে আসে, হুম, তখন আমি তাকে ডাকি।
লক্ষ্মী যখন লক্ষ্মীতে থাকে তখন আমি তাকে ডাকি না। এটাই ব্ল্যাক ম্যাজিক। যখন কেউ টাকা দেওয়ার মুডে থাকে তখন তাকে দিতে বলো, যখন সে ইউনি আছে তাকে দিতে বলে কোনো লাভ নেই। এর জন্য ব্ল্যাক ম্যাজিক এত কাজ করে। ব্ল্যাক ম্যাজিক বলে নিজের কাজে নিজে বসো। এমনিতেই সব তন্ত্রের নিয়মে নিজের কাজে নিজে বসো, কিন্তু ব্ল্যাক ম্যাজিক কঠোর ভাবেই বলে যে নিজের কাজে নিজে বসো, নিজের হাতে প্রেতকে আহার দিয়ে আসো, বলে আসো আমি অমুক, আমার এই মনের ইচ্ছা, এটা আমার এই সমস্যায় আর এই ইচ্ছা পূরণ করো, আবার খাবার দিয়ে যাব। এটা ব্ল্যাক ম্যাজিকেই আছে শ্মশানে গিয়ে আহার দেবার। ব্ল্যাক ম্যাজিকেই আছে যখন তারাপীঠে শ্মশানের যজ্ঞ হয় তার আগে আহার দিয়ে আসতে হয়, যে আমি কিন্তু কাজে বসছি, খাওয়ার গ্রহণ করো, আমার মনের ইচ্ছে পূরণ করো। এটা ব্ল্যাক ম্যাজিকেই আছে। তাই ব্ল্যাক ম্যাজিক তোমাকে সেই সাফল্য দেয়, অন্য তন্ত্রের তুলনায় এতটা ভালো। হ্যাঁ মহারাজ, এই যে এদেরকে দিয়ে কাজ করান, এটাতে কোনো সাইড এফেক্ট হয় না? মানে এদেরকে কন্ট্রোল করেন কিভাবে? মানে কাজ করার পর কন্ট্রোল করেন কিভাবে? দেখো, কন্ট্রোল করতে গেলে তোমাকে সাধনা করতে হবে আগে। আচ্ছা। তুমি যদি সাধনা না করো তাহলে তুমি কন্ট্রোল করতে পারো না। হুম অর্থাৎ তারা দৃষ্টতা যেন না নেয় হুম যে তুলনা আমি করছি, হুম। তাদের কাছে মার্জনা চাইবে, কারণ এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনছে। হ্যাঁ সে তো অবশ্যই। যখন তুমি হুম একটি ভৈরবকে আনো, হুম তখন ভৈরবকে হুম যদি ট্রেন্ড করো হুম। তখন সে মানুষের মতন কথা বলে। হ্যাঁ হ্যাঁ। আর যখন তুমি ভৈরবকে ট্রেন্ড করবে না তখন ঠিক সেই মাপেরও কথা বলবে না। না। ঠিক সেই রকমই যখন তুমি এদের দিয়ে কাজ করাতে যাবে তো তার আগে তোমাকে এদের সাধনায় বসতে হবে। যখন এদের আশীর্বাদ লাভ, সিদ্ধি লাভ কথাটার অর্থ আমি বারবার লোককে বোঝানোর চেষ্টা করি, এদেরকে বশ করা নয়, এদের আশীর্বাদ লাভ করা। হুম এরা তোমাকে সেই আশীর্বাদ দেবে হুম। যে আশীর্বাদটা দরকার। সেই আশীর্বাদের ফলেই তুমি সেই সাফল্যটা পাবে। তো অটোমেটিক সেটা কন্ট্রোল করা সম্ভব। যখনই সে সেই আশীর্বাদটা দেবে তুমি তাকে বলতে পারছো। তার সাথে সাথে আমি যে পদ্ধতিতে কাজ করি সেটা হচ্ছে তাদেরকে আহার দেওয়া। মাস্ট আহার দিতে হবে। হুম যদি আহার না দাও তাহলে এর সাইড এফেক্ট হবে, যদি আহার দাও এর কোনো সাইড এফেক্ট হবে না। তাই প্রত্যেকটা ক্রিয়ার সঙ্গেই কিন্তু প্রত্যেকটার চালান আছে। অর্থাৎ যখনই তাকে ডেকে আনা হবে তখন তার ভোগ দেওয়া হয়, ভোগ নৈবেদ্য তাকে দেওয়া হয়। কারণ এর সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার যায়, বিভিন্ন রকম আসন আছে, সেই আসনে তাদেরকে বসতে দিতে হয়। সেই মহা শক্তিশালী যখন ব্রহ্মদৈত্যীকে ডাকা হয় বা ইয়াক্ষিণীকে ডাকা হয় তাদের আসন আছে আলাদা, সেই আসনে তাদেরকে বসতে দিতে হয়, দিয়ে তাদেরকে কাজের জানান দিতে হয়। অনেকে অনেক কিছু বলে ব্রহ্মদৈত্যী, যারা ব্রহ্মদৈত্যী সাধনা করেছে তারা জানে পিড়ি দিতেই হবে ব্রহ্মদৈত্যীকে, হুম পিড়ি না দিলে ভাই হবে না, হুম। পিড়ি তোমায় দিতেই হবে ব্রহ্মদৈত্যীকে বসার জন্য। ঠিক সেই ওই যে রকম সোনার যেটা দিতেই হবে। যারাই সাধনা করেছে তারা জানে এটা দিতেই হবে তোমার। মহারাজ, সবশেষে না একটা পার্সোনাল প্রশ্ন। হুম। মানে অনেক প্রশ্ন করেছি আজকে, আমি জানি ঠাকুমার ঝুলির মতো পুরো ঝুলি বার করে প্রশ্ন করেছি আপনাকে, অনেকটাই বিরক্ত করলাম। লাস্ট একটা প্রশ্ন। আমি তো শুনেছি, মানে শুনেছি কি জানি পড়াশোনা আপনি করেছেন, তো এই পড়াশোনার মধ্যে এইগুলো আপনি কখন করলেন? এই সাধনা বা এটা শেখা, এটাও তো একটা শিক্ষা, তো এটা শেখা এগুলো কখন করেছেন আপনি? এই যে যেরকম রাত জাগার প্রশ্ন, হুম আমার বহু বছর আগে আমার পাড়ায় আমি কালী পুজো করতাম একটু বড় করে। আচ্ছা। তখন যে আমার সঙ্গে প্যান্ডেলের মধ্যে ছিল, মানে আমার প্যান্ডেলটা যে বানাচ্ছিল পিন্টুদা, তারা তো আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট যেরকম হয় না, হুম সেরকম পিন্টুদাও একজন বড় হুম থিম প্যান্ডেল বানায়। হুম সে সারা রাত জেগে রয়েছে, মাল রাস্তায় আটকে আছে, আমিও তার সঙ্গে জেগে আছি, হুম। না বসে বসে রাস্তাতেই গল্প করছি, মাল আসবে, বৃষ্টি হচ্ছে, ভোর হয়ে গেছে, মাল এখনো আসেনি। পিন্টুদা আমাকে বলছে, মহারাজ আপনাকে দেখে বোঝা গেল না যে সারা রাত জেগে আছে। সত্যি আমিও বুঝতে পারি না, ধরুন এই এত রাত, রাত কি সকাল অবধি পডকাস্ট, তারপর আবার আপনি 10টার থেকে ক্লায়েন্ট দেখতে বসেন, মানে
তার মধ্যে ধরুন ফ্রেশ হওয়া আছে, কিছু খাওয়া আছে, কখন ঘুমান? এই রাত জাগাটা তখন থেকে অভ্যেস হয়েছে। দিনে স্কুল কলেজ খেলাধুলা সবকিছু, আর রাত্রিবেলা সাধনা। সাধনা চলতো। এই তন্ত্র সাধনা মানে এটা কি পয়সা একটা নিয়ে করব, নেশা হয়ে গেছিল একটা না না, তন্ত্র হ্যাঁ সাধনা? সেটাই বলছি, এই তন্ত্র সাধনা পয়সা নিয়ে করব এরকম ব্যাপার ছিল না। তন্ত্রটা বাবাদের কাছে দেখেছি, বাবার কাছে শুনেছি, দেখতাম, করতো। এই করতে করতে ক্লাস 9, আমার 13, তখন আমার এক স্যারের কাছে ভর্তি হওয়া হয়। তিনি আমার মতনই পাগল, যার কাছ থেকে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি। আচ্ছা। তো সেই স্যার আমার অনুপ্রেরণা আর একজন এই তন্ত্রের দুনিয়ায় আসার জন্য। তো তার থেকে বিভিন্ন রকম জিনিস শেখা, এবং মেডিটেশন কি তখন মানে ছোটবেলার বুদ্ধি এবং ম্যানিপুলেট করা যেত, জানো তো। হুম। মেডিটেশনের মাধ্যমে তোমার পরীক্ষার পর যিনি খাতা দেখছেন তাকে তুমি এখান থেকে চেষ্টা করতে কন্ট্রোল করার। হয় সেটা? এটা ইউনিভার্স, অনেক কিছু হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি এক্সাম দিয়েছি, আমার যে খাতা দেখছে সেখান, আমি এখান থেকে। ইউনিভার্সকে সেইটাই জানানো হয় বারবার। ধরো তুমি চলে গেছো আমায় ছেড়ে, হ্যাঁ, আমি তোমাকে কি করে ডেকে নিয়ে আসবো? ইউনিভার্সকেই বলবো। ঠিক সেই রকমই। ভাই, হ্যাঁ, জানতাম না তো ছোটবেলায়, তাহলে তো রেজাল্ট আরো বেশি ভালো হতো। সেই সময় থেকে মেডিটেশন শুরু হয়। আচ্ছা। করতে করতে তন্ত্রের দুনিয়ায় কবে যে যুক্ত হয়ে গেছি, ওই দেখতাম তত্ত্ব করতে করতে তন্ত্র জ্যোতিষ এগুলো সঙ্গে যুক্ত হয়ে গেছি। কিন্তু এটাই করব, এটা জীবিকা হবে কখনো ভেবে দেখিনি। হঠাৎ করে একদিন, তখন আমি অলরেডি তন্ত্রের দুনিয়ায় খুব ভালো মতন প্র্যাকটিস করি, আমি এক জায়গায় কাজে গেছি, সেখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখা, তার গাড়িতে আসছি, তো আমি রাস্তায় দেখছি, তো আমাদের এই যশোর রোডের দেখবে এখানে অনেক বড় বড় আগে গাছ ছিল, মধ্যমগ্রাম টু আমাদের এইদিকে আসার সময়। হুম। তো আম গাছে একটা লম্বা লম্বা পাতা পরগাছা হয়, যেটা বশীকরণের কাজে লাগে। আচ্ছা। লম্বা লম্বা পাতাওয়ালা গাছ হয়। এবার, আমি ওটা ভালো করে দেখছি, কারণ আমার যা যা প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাটে আগে দেখে দেখে রাখতাম, তো কোথায় কি আছে প্রয়োজন সময় গিয়ে ওখান থেকে তুলে তুলে নিয়ে আসবো। আচ্ছা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইসেতে বসে, গাড়িটা দাঁড়িয়ে আছে, বসে আছি আর দেখছি, তো অনেকক্ষণ ধরে আমাকে দেখতে, বললেন কি দেখছিস? বলছে কোনো মেয়ে দেখছিস না? বুঝেছো তো, ছোটবেলা তো। বললাম জানিস ওই যে গাছটা দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ। বললাম, ওটা দিয়ে জানিস তো, ওই যে বর গাছ, ওই যে অন্য গাছ পাতার মতন দেখছিস, ওইটা দিয়ে বশীকরণ হয়। বলে, তুই বশীকরণ পারিস? মানে তুই পারিস এগুলো? আমি বললাম, হ্যাঁ এগুলো পারি তো, বশীকরণ হয় ওটা দিয়ে। বললো আমার একটা কাজ আছে, করে দিবি? আমি বললাম, হ্যাঁ করে দেবো। ব্যাস, এইখানেই শুরু, এইখানেই শেষ। আমরা দুপুরবেলা কাজ করে বিকেল বেলা বাড়ি ফিরে গেছি যে যার বাড়িতে। সন্ধ্যেবেলা ও চলে এসছে, তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কত, মানে ছোটবেলায়। তখন আমি বললাম, দেখ 3000 টাকার মতো জিনিস লাগবে এর কাজ করতে। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করছি মায়ের, বাড়িতে উপস্থিত 3000 টাকা নিয়ে। তখন আমার ছোটবেলা, কিন্তু ওই যে পয়সা নিয়ে শুরু হলো, পয়সা নিয়ে শুরু হয়ে গেল। তার আগে অব্দি আমি তন্ত্র ক্রিয়া করেছি, প্র্যাকটিস করেছি সবকিছু, তখন কোনো পয়সার ব্যাপার মানে ওর সঙ্গে যুক্ত হব এটা নয়। পয়সা নিয়ে আমি তো অন্য কিছু করব বলে আমার সারা জীবনের প্ল্যানিং, আমি তাই নিয়ে পড়াশোনা করেছি, বিভিন্ন দিকে আমি গেছি, বিভিন্ন রকম জিনিস, আমার নিজস্ব ব্যবসা ছিল, সবকিছু ছিল। আমি ক্যাটারিং এর ব্যবসা করেছি, ক্যাটারিং এর কাজ করেছি, হোটেল ম্যানেজমেন্ট করেছি গিয়ে এক সময়, অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক কিছু করেছি, খেলাধুলা করেছি, অনেক কিছু। একসময় খেলাধুলা খুব ভালো নাম ছিল। তন্ত্র করব, অ্যাস্ট্রোলজি করব, ওটা এমনি, বাট প্রফেশনালি অশোক মহারাজ হব, ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ওটা বাই চান্স হয়ে গেছে। ওই যে রোগ ঢুকলো, ওই অটোমেটিক ওখান থেকে এই রোজগার, মানে তন্ত্র ক্রিয়া করে পয়সা বাইরের থেকে আমি রোজগার করা শুরু করলাম, ওই 3000 টাকা দিয়ে শুরু। জ্যোতিষী আমার 4 আনা থেকে ছিল, 25 পয়সার দক্ষিণা ছিল জ্যোতিষীতে। সেই সময় থেকে আমি জ্যোতিষী বিদ্যা করতাম, যার দক্ষিণা 25 পয়সা। একদম ছোটবেলায় দেখেছি এইটুকুটুকু কয়েন, হ্যাঁ, স্টিলের। স্টিলের দেখেছো তো? আমরা সেই, ওটা স্টিলের ছিল না, তার আগে আরেকটা ছিল ও, নিকেল করা এরকম।
25 পয়সা। স্টিলের তুমি গন্ডারালা দেখেছো? হ্যাঁ 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 ও গন্ডারালা না, অশোক স্তম্ভওয়ালা 25 পয়সা পাওয়া যেত। স্টিলের দেখেছি, ওগুলো ওগুলো আমাদের কালেকশন ছিল, কালেকশন করে রাখবো ওগুলো। তো ওই 25 পয়সা হচ্ছে তোমার পারিশ্রমিক ছিল। তখন 1 টাকা করে শিকড় পাওয়া যেত। এই যেগুলো হাতে পড়ে, হ্যাঁ, হাতে পড়ে যে শিকড়, সেই 1 টাকা করে পাওয়া যেত। সেই সময়ের আমার জ্যোতিষ চর্চা, বুঝেছো? তো সেইগুলো করতে করতে পড়াশোনা, গ্রাজুয়েশন করেছি। এই অল্প একটু পড়াশোনা হয়েছে, এমকম ভর্তি হলাম, তারপরে আর এমকম করা হলো না, কারণ আমি এই দুনিয়ায় আবার পুরোপুরি ট্রান্সফার হয়ে গেলাম। করেছি পড়াশোনা করতে করতে, রাতভর জেগেছি, রাতভর এইগুলোই সাধনা করেছি। একটা সময় গ্রাজুয়েশন করে এমকমটা করা হলো না ওই কারণে, কারণ আমি কিছু সময়ের জন্য ঘর ত্যাগ করেছিলাম। এই বটযক্ষিণীর সাধনার সময়। এই তখন আমার ওই সাধনার জন্য ত্যাগ করাতে আমার পড়াশোনাটা ভোকাট্টা হয়ে গেল। ব্যাস, তারপরে ওই সাধনা মাঝে আবার, তার আগেও বেশ কিছু সময় ঘর থেকে বেরিয়েছিলাম সাধনার জন্য, শ্মশানে দৌড়তাম, বিভিন্ন গুরু পেয়েছি। তারাও ফোন করে জিজ্ঞেস করেছে, দাদু রাজা বসেছে? শুধু শুধু একটাই প্রশ্ন ছিল, রাজা কখন ঠাকুর ঘরে ঢুকেছে আর কখন ঘর থেকে বেরিয়েছে, ঠাকুর ঘর থেকে বেরিয়েছে, আর কোনো প্রশ্ন নেই। আমি ঠাকুর ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ি তাতেও তার আপত্তি নেই, কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছি কিনা ওই টাইমে, আর কোন টাইমে আমি কত ঘন্টা বাদে বেরিয়েছি, এইটুকুই তার প্রশ্ন। তারপর রাত্রিবেলা এসে তো সে সারা রাত জাগাবেই আমাকে। ওই গুরুই পেয়েছি যে আমি যখন বডি পাইনি, অর্থাৎ মৃতদেহ পাইনি, সব পাইনি, তখন ওই গুরু বলেছে তুই আমার বুকের উপরে বসে সাধনা কর। আমি তখন ধূমাবতীর সাধনা করি ওনার বুকের উপরে দাঁড়িয়ে। এই হচ্ছে গুরু, যে নিজের জীবন তো সব হয়েছিল, তার বুকের উপর দাঁড়িয়ে আমি ধূমাবতীর সাধনা করেছি এক পায়ে। গুরু পেতে হবে, পেয়ে গেলেই মতন অনেকেই এরকম পড়াশোনা করতে করতে মূর্খ হয়ে সাধনা করবে, তো হয়ে যায়। এইগুলো করতে 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 করতেই একদম পড়াশোনা ছেড়ে দিয়েছি সেটা নয়, পড়াশোনা করতে করতেই করেছি। বাট সাধনা করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, রাত জাগতে হবে। চোখের তলার কালি, আমার গুরু বলতো, ঘষতে ঘষতে পাছার চামড়া মোটা করতে হবে, তবেই তুমি সাধনা করতে পারবে। মানে বসতে বসতে তোমাকে ওইটা করা পড়ে যাবে, তবে গিয়ে তুমি সাধক হবে, না হলে তুমি হতে পারো না। আবার সেই শুরু থেকে বলতে হবে, খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামৃত যজ্ঞ, বিশেষ যজ্ঞ, অমাবস্যা, মানে প্রত্যেকটা অমাবস্যার যজ্ঞ, উতারা ক্রিয়া রেগুলার হয়, উতারা ক্রিয়া, দুর্ভাগ্য নাশ ক্রিয়া, খুব ইম্পর্টেন্ট জিনিস, দুর্ভাগ্য নাশ ক্রিয়া, সৌভাগ্য বর্ধক ক্রিয়া বা সৌভাগ্য বৃদ্ধি ক্রিয়া। তখন বুঝতে পারবে। প্রেতকালীন ক্রিয়া যদি করি তাহলে তো সে বুঝতে পারবে, আদারওয়াইজ তাকে বুঝতে দেওয়া হবে না, কারণ আমার প্রেত সেই জায়গাতেই ওকে নষ্ট করে দিচ্ছে। সত্যটা ভয়ঙ্কর।